আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা এমন একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো যেটা আসলে আমরা একটু কম গুরুত্ব দিয়ে করি বলতে পারো। সেটা হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 10। তো এটা হচ্ছে বিস্তার পরিমাপ এবং সম্ভাবনা। এখানে দুইটা পার্ট আছে। একটা পার্ট আছে বিস্তার পরিমাপ আর একটা পার্ট আছে সম্ভাবনা। আমরা ক্লাস 9-10-এ যেটা পরিসংখ্যান পড়ছিলাম ওইটাই আমাদের অ্যাকচুয়ালি ইন্টারে এসে বিস্তার পরিমাপ, ঠিক আছে? তো আজকে আমরা বিস্তার পরিমাপ থেকে তোমার পরীক্ষার জন্য, যেহেতু এই ক্লাসে তোমরা দেখবে পরীক্ষার আগে পরীক্ষার জন্য যা যা লাগবে আমরা ওইগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? ওকে, আসো। প্রথমে আসো, বিস্তার পরিমাপ থেকে আসলে কোন কোন টপিকটা আমার কাজে লাগবে। এখানে ভেদাঙ্ক নামের একটা টপিক আছে। ভেদাঙ্ক জিনিসটা কি একটু পরে বলতেছি। এরপর হচ্ছে পরিমিত ব্যবধান আছে একটা, পরিমিত ব্যবধান। সো বিস্তার পরিমাপ এবং বিস্তার পরিমাপ থেকে যদি কখনো কোয়েশ্চেন হয় তাহলে ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান এই দুটা থেকে কোয়েশ্চেন হবে, এটার সম্ভাবনা 80%, ঠিক আছে? তাহলে এই দুটা টপিক যদি তুমি একটু ভালো মতো পড়ো, দেখবা এখান থেকে একটা কোয়েশ্চন কমন চলে আসছে। একটা হচ্ছে ভেদাঙ্ক, একটা হচ্ছে পরিমিত ব্যবধান। আরও কিছু টপিক আছে যেগুলো ইম্পর্টেন্ট, মাঝে মাঝে কোয়েশ্চন হয় আবার মাঝে মাঝে হয় না। সেগুলো হচ্ছে একটা হচ্ছে গড় ব্যবধান, একটা হচ্ছে গড় ব্যবধান, একটা হচ্ছে ভাইয়া চতুর্থক ব্যবধান, চতুর্থক ব্যবধান, এবং আরেকটা হচ্ছে বিভেদাঙ্ক, আরেকটা হচ্ছে বিভেদাঙ্ক। এই তিনটা টপিক থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন হয় আবার মাঝে মাঝে কোয়েশ্চেন হয় না। সো এটার ইম্পর্টেন্সই ধরো তোমার 20%, 20% থেকে 30% মতো আর কি, ঠিক আছে? তো এটাকে দাও সবাই 2 স্টার। সো তুমি যদি বিস্তার পরিমাপ থেকে যদি এই 5টা টপিক পড়ে যাও, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান, গড় ব্যবধান, চতুর্থক ব্যবধান এবং বিভেদাঙ্ক, তাহলে তুমি এখান থেকে ইনশাল্লাহ 100 কমন পেয়ে যাবা বিস্তার পরিমাপের পার্টটা আর কি, ঠিক আছে? যদি কারো একান্তই প্রবলেম থাকে তাহলে তোমরা মাস্ট এই দুইটা টপিক পড়ে যাবে। একটা হচ্ছে ভেদাঙ্ক আর একটা হচ্ছে পরিমিত ব্যবধান। কথা বুঝতে পারছো? বলো, ঠিক আছে? ওকে, আমরা শুরু করি। সো প্রথমে আসো, ভেদাঙ্ক জিনিসটা কি এটা নিয়ে একটু কথাবার্তা বলি, তারপরে হচ্ছে আস্তে আস্তে আমরা সামনে যাব। প্রথমে আসো, বেদাঙ্ক কি জিনিস, পরিমিত ব্যবধান কি জিনিস, এটার মধ্যে একটু পার্থক্য একটু বলি। ভাইয়া, বেদাঙ্ক জিনিসটা কি? ধরো তোমাকে আমি কিছু ডেটা সেট দিছি। ডেটা সেট দিলাম হচ্ছে লাইক, তোমাকে দিলাম 1 2 7, এরপর দিলাম হচ্ছে 11, তারপর দিলাম 20, এরপর দিলাম হচ্ছে 5, তারপর দিলাম হচ্ছে 9। এই ধরনের কিছু ডেটা সেট তোমাকে দেওয়া হয়েছে। এই ডেটা সেটগুলো তোমাকে দিলাম। সো এই ডেটা সেটগুলো একটা গড়মান আছে না ভাই? গড়মান আছে কিনা বলো? এই ডেটা সেটগুলোর একটা গড়মান আছে, তাই না? একটা গড়মান আছে। সো আমার বেদাঙ্ক মানে হচ্ছে আমার যে ডেটা সেটগুলো আছে, আমার যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো গড় মান থেকে কতটুকু দূরে আছে বা কতটুকু বিচ্যুত আছে, কতটুকু বিচ্যুত আছে। তাহলে বেদাঙ্ক মানে কি? বেদাঙ্ক মানে হচ্ছে ডেটাগুলো, ডেটাসমূহ ডেটাসমূহ গড় মান থেকে, ডেটাসমূহ গড় মান থেকে কতটুকু কতটুকু বিচ্যুত আছে, কতটুকু বিচ্যুত আছে, এটাকে বলি আমরা ভেদাঙ্ক। এটাকে বলতেছি আমরা ভেদাঙ্ক। আচ্ছা, সো ভেদাঙ্ককে আমরা প্রকাশ করি সিগমা স্কয়ার দ্বারা। এটার প্রতীকটা হচ্ছে সিগমা স্কয়ার, এটার নাম সিগমা। এরপর আসো, পরিমিত ব্যবধান জিনিসটা কি? পরিমিত ব্যবধান, সো পরিমিত ব্যবধান হচ্ছে ভেদাঙ্কেরই কাছাকাছি একটা জিনিস, বাট পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ভেদাঙ্কে তুমি কি নিচ্ছিলে, গড় মান থেকে ডেটাগুলো কতটুকু দূরে আছে, গড় মান থেকে ডেটাগুলো কতটুকু দূরে আছে, এটাকে বলতেছি আমরা ভেদাঙ্ক, তাই না? পরিমিত ব্যবধানটা কি দেখো, গড় মান থেকে আমার ডেটাগুলো একটা দূরত্ব আছে না? প্রত্যেকটা একটা দূরত্ব আছে কিনা? প্রত্যেকটা একটা দূরত্ব আছে না? সো এই দূরত্বগুলোর গড় মানটা কত, মানে গড়ে কতটুকু তারা বিচ্যুত, গড়ে কতটুকু বিচ্যুত আছে, গড়ে কতটুকু বিচ্যুত আছে। তার মানে পরিমিত ব্যবধানটা হচ্ছে গড় মান থেকে, গড় মান থেকে গড়ে কতটুকু, গড়ে কতটুকু বিচ্যুত আছে, গড়ে কতটুকু বিচ্যুত আছে, গড়ে কতটুকু বিচ্যুত আছে, এটাকে বলতেছি আমরা পরিমিত ব্যবধান। তাহলে জিনিসটা একটু তোমাকে বোঝাই আর একটু বোঝাই। দেখো ভাইয়া, গড় মান থেকে অনেকটা দূরত্ব আছে না? গড় মান থেকে 2 এর একটা দূরত্ব আছে না? গড় মান থেকে 7 এর একটা দূরত্ব আছে না? গড় মান থেকে 11 এর একটা দূরত্ব আছে না? সো এই যে দূরত্বগুলা, এই দূরত্বগুলাকে নিয়ে তৈরিকে ভেদাঙ্ক, ঠিক আছে? আবার গড় মান থেকে এখানে প্রত্যেকটা দূরত্ব আছে না, এক একটা দূরত্ব আছে না, দূরত্ব আছে না? এই দূরত্বগুলোর যে গড় মানটা, তারা গড়ে কতটুকু দূরত্বে আছে, এটা নিয়ে তৈরি হয়েছে হচ্ছে পরিমিত ব্যবধান। কথা বোঝা গেছে? কথা বুঝছো? তাহলে ভেদাঙ্ক মানে হচ্ছে গড় মান থেকে বিচ্যুত, গড় মান থেকে বিচ্যুত। আর পরিমিত ব্যবধান হচ্ছে গড় মান থেকে গড়ে কতটুকু বিচ্যুত, গড়ে কতটুকু বিচ্যুত, এটাকে বলতেছি
পরিমিত ব্যবধান। সো পরিমিত ব্যবধানকে আমরা প্রকাশ করি সিগমা দ্বারা। ঠিক আছে, এটাকে প্রকাশ করবো আমরা সিগমা দ্বারা। এখন আসো, পরীক্ষার জন্য আসলে তোমার পরিমিত ব্যবধান কি জিনিস বা ভেদাঙ্ক কি জিনিস এটা তোমার দরকার নাই। তোমার দরকার ম্যাথ করাটা। ম্যাথটা তুমি কিভাবে করবা, সিগমা স্কয়ার তুমি কেমনে বের করবা, সিগমা কেমনে তুমি বের করবা, এটা হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো আমরা ডিরেক্ট হচ্ছে ম্যাথে চলে যাই। ভেদাঙ্ক কেমনে বের করবো, পরিমিত ব্যবধান কেমনে বের করবো। তো এখান থেকে তোমার 3 ক্যাটাগরির প্রবলেম আসবে। ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান থেকে 3 ক্যাটাগরির তোমার প্রবলেম আসবে। প্রবলেমগুলো একটা একটা করে দেখো। ঠিক আছে, প্রথমে আসো প্রবলেম নাম্বার 1-এ আসো। ফান্ডিয়া পাতিক ফান্ডিয়া তো হঠাৎ করে শ্বাসকষ্ট বাড়ি যার কথা না বুঝে ক্লাস হঠাৎ করে শ্বাসকষ্ট বাড়ি যার কথা ঠিক আছে অনলাইন অনলাইন এডে ছাত্র দল যে বিপি পদপ্রার্থী আছে মুস্তাকিম বিল্লাহ এটা প্রথম একটা ভাইরাল ন ইবার ক্লোজ ফ্রেন্ড তো আচ্ছা তো দিবার ইবার লাইক কারণ তোদের কি ইতলা দিয়ে দেয় হিন্দি হলো শিবির হিন্দি মারো ছাত্র দাও হিন্দি আবার ওদের শান্ত বন্ধ কই শান্ত বন্ধ বের হতে পারে এনএসআই কি হবে চারদিকে বিচরণ সো আমরা ডিরেক্টলি ম্যাথে যাই। এখানে 3 ধরনের ম্যাথ আসে বেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান থেকে। প্রথমে লিখো ক্যাটাগরি 1, লিখো হচ্ছে ক্যাট 1। ঠিক আছে, প্রথমে লিখো হচ্ছে ক্যাটাগরি 1। এখানে 3 ক্যাটাগরি ম্যাথ আছে। 3 ক্যাটাগরি আমি তোমাকে দেখাই একটু। প্রথমে লিখো ক্যাটাগরি 1। সো ক্যাটাগরি 1-এ তোমাকে বলবে জাস্ট কিছু ডেটা সেট তোমাকে দেওয়া থাকবে। এখানে কোনো গণসংখ্যা থাকবে না, কোনো কিছুই থাকবে না। গণসংখ্যা থাকলে এক ধরনের ফর্মুলা, গণসংখ্যা না থাকলে আরেক ধরনের ফর্মুলা। এদিকে দেখো, সো প্রথমে তোমাকে যে ম্যাথটা দিলাম আমি, এখানে কোনো ভাইয়া গণসংখ্যা বলতে কিছু নাই, জাস্ট কয়েকটা ডেটা তোমাকে দেওয়া আছে। কয়েকটা ডেটা তোমাকে দেওয়া আছে, বলছে উপাত্তগুলোর ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান বের করো। ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধানটা বের করো। খেয়াল করো, যদি আমার কাছে গণসংখ্যা না থাকে, খেয়াল করো, গণসংখ্যা যদি না থাকে, এখানে বললাম তোমাকে 2 ধরনের প্রবলেম থাকবে। একটা হচ্ছে গণসংখ্যা যদি না থাকে, এক ধরনের ফর্মুলা। আরেকটা হচ্ছে গণসংখ্যা যদি থাকে তাহলে তোমার আরেক ধরনের ফর্মুলা। মেইনলি ম্যাথ আসবে 2 ধরনের। এই 2 ধরনের ম্যাথের মধ্যে আবার 3টা ক্যাটাগরি আছে আর কি, 3টা জাস্ট ক্যাটাগরি আছে। একটা হচ্ছে গণসংখ্যা না থাকলে, আর একটা হচ্ছে গণসংখ্যা যদি থাকে। ঠিক আছে, তো গণসংখ্যা না থাকলে আমাদের যে ফর্মুলাটা আছে সিগমা স্কয়ার বেদাঙ্ক সমান, এটা সমান কি লেখা যায়? এটা মানে লেখা যাবে সামেশন xi হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন xi ডিভাইডেড বাই n হোল স্কয়ার। সামেশন xi ডিভাইডেড বাই n হোল স্কয়ার। ঠিক আছে, তো এখানে xi মানে কি? xi মানে হচ্ছে আমার কাছে যে ডেটাগুলো আছে, ওই ডেটাগুলোই, যে ডেটাগুলো আছে এগুলা। ঠিক আছে, সামেশন মানে হচ্ছে যোগফল। সামেশন মানে কি?
যোগফল। তো এন মানে কি, এন মানে হচ্ছে টোটাল কয়জন আছে, টোটাল কয়জন আছে, এটা হচ্ছে আমাদের এন, এটা হচ্ছে আমাদের এন। আমি যখন ম্যাথ করাবো তখন তুমি জিনিসগুলো বুঝতে পারবা। যদি এখানে সিগমা বের করি, সিগমা মানে কি, সিগমা স্কোয়ার যদি এটা হয় তাহলে সিগমা মানে হচ্ছে রুট ওভার যে সামেশন এক্স আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার, এটা আসবে, তাই না ভাইয়া? এটা হচ্ছে আমাদের সিগমা, এটা আমাদের সিগমা। আর যদি গণসংখ্যা থাকে, গণসংখ্যাকে আমরা প্রকাশ করি এফ আই দ্বারা, এটাকে প্রকাশ করি আমরা এফ আই দ্বারা। এফ আই মানে হচ্ছে গণসংখ্যা। তো যদি গণসংখ্যা থাকে, আমার ফর্মুলাটা কোথায় আসবে, কীভাবে আসবে দেখো, তখন আমাদের সিগমা স্কয়ার সমান আসবে, সিগমা স্কয়ার সমান আসবে জাস্ট আগে আমি যেখানে এক্স আই ইউজ করতাম, দেখো যেখানে আমরা আগে এক্স আই ছিল ওইখানে জাস্ট একটা এফ আই গুণ হবে, তাহলে প্রথমটা আসবে সামেশন এই যে এফ আই, আগে এখানে এক্স আই হোল স্কয়ার ছিল না, এখানে আসবে তোমার হচ্ছে একটা এফ আই গুণ আসবে, তাহলে এফ আই এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস এখান থেকে আসবে সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার, এটা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিগমা স্কোয়ার যদি গণসংখ্যা থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের সিগমা স্কোয়ার। আর সিগমা কীভাবে বের করবো, ওই সিগমা হচ্ছে এটাকে রুট করে আর কি, এটাকে রুট করলে যেটা আসবে এটা হচ্ছে আমাদের সিগমা, এটা আমাদের সিগমা। ঠিক আছে, সো অলওয়েজ পরিমিত ব্যবধান বের করার আগে আমরা অলওয়েজ বেদাঙ্গটা বের করে রাখবো, ওইটাকে রুট করে দিলে আমাদের হচ্ছে পরিমিত ব্যবধানটা চলে আসবে। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসো। সো প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে তুমি দেখো, প্রথম যে ম্যাথটা দেওয়া আছে এটাকে সবাই নাম দাও, এটাকে সবাই দাও ক্যাটাগরি 1। হ্যাঁ, এটাকে সবাই দাও হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাট 1। এখানে কোনো গণসংখ্যা নেই, কোনো গণসংখ্যা এখানে নেই। ঠিক আছে, এখন দেখো, তো যেহেতু কোনো গণসংখ্যা নাই, আমার এখানে এগুলাকে বলতেছি আমরা এক্স আই, এই প্রত্যেকটা হচ্ছে আমাদের এক্স আই। আমার কি দরকার, সামেশন অফ এক্স আই দরকার, তাই না ভাইয়া? সামেশন অফ এক্স আই দরকার, সামেশন অফ এক্স আই স্কোয়ার দরকার। তো যদি আমরা এখান থেকে সামেশন অফ এক্স আই বের করি, সামেশন অফ এক্স আই মানে কি, যারা আছে সবার যোগফল, তাহলে 2 প্লাস 3 প্লাস 7 প্লাস 4 প্লাস 9, 4 প্লাস 9, এখান থেকে টোটাল কত আসছে বলো তো? এখান থেকে যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে 2 প্লাস 3 প্লাস এরপর হচ্ছে 7 প্লাস 4 প্লাস 7 প্লাস 4 প্লাস 9। ঠিক আছে, এখান থেকে আমাদের টোটাল আসছে হচ্ছে 25, এইটা আসছে। ঠিক আছে, এটা সামেশন অফ এক্স আই আসছে। যদি আমরা সামেশন অফ এক্স আই স্কোয়ার বের করি, সামেশন অফ এক্স আই স্কোয়ার মানে কি, প্রত্যেকটা এক্স আইকে স্কোয়ার করে এরপরে যোগফল বের করা, এটা মানে হচ্ছে ভাইয়া এই যে জিনিসটা 2 স্কোয়ার 3 স্কোয়ার 7 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। ঠিক আছে, সবাইকে স্কোয়ার করে যোগফলটা বের করা। তো এখান থেকে যোগফলটা বের করলে 4 প্লাস এরপর হচ্ছে 9 প্লাস 49 প্লাস এরপর হচ্ছে 16 প্লাস তারপরে হচ্ছে 81, তাহলে কত আসছে এখান থেকে 159 আসছে, এটা হচ্ছে 159 আসছে। তাহলে সামেশন অফ এক্স আই বের করলাম, সামেশন অফ এক্স আই স্কোয়ার বের করলাম। এরপর আমাদের দরকার হচ্ছে এন। এন মানে কি, এন মানে হচ্ছে টোটাল কয়জন আছে, এখানে কয়জন আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 5। এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 5। তা আমি যদি এখন এখান থেকে যদি আমরা সিগমা স্কোয়ার বের করি, খেয়াল করো, যদি সিগমা স্কোয়ারটা বের করি তাহলে সিগমা স্কোয়ার কত আসবে ভাইয়া বলো একটু আমাকে, সিগমা স্কোয়ার কত আসবে? সিগমা স্কোয়ার সমান আসবে, এই যে ফর্মুলাটা হচ্ছে সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার, এটা ছিল আমাদের ফর্মুলা, তাই না? তুমি মানগুলো বসাও। সামেশন অফ এক্স আই স্কোয়ার মানে কত, সামেশন অফ এক্স আই স্কোয়ার মানে হচ্ছে 159 ডিভাইডেড বাই এন মানে কত, এন মানে কত, টোটাল কয়জন আছে 5 জন 5 মাইনাস সামেশন অফ এক্স আই মানে কত 25, তাহলে 25 ডিভাইডেড বাই এন মানে হচ্ছে 5 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আসছে হচ্ছে 159 ডিভাইডেড বাই 5 বিয়োগ 25 বাই 5 মানে হচ্ছে 5, তাহলে 5 হোল স্কোয়ার মানে হচ্ছে 25, তাহলে এখান থেকে আসছে 6.8। তাহলে আমাদের ভেদাঙ্ক কত, ভেদাঙ্ক হচ্ছে 6.8, এটা হচ্ছে ভেদাঙ্ক আসছে। তাহলে ভেদাঙ্ক সমান বলতে পারবো কত ভাইয়া, ভেদাঙ্ক সমান বলা যাবে, সুতরাং ভেদাঙ্ক সমান এখান থেকে বলতে পারবো 6.8, ভেদাঙ্ক সমান হচ্ছে 6.8। এরপর যদি আমরা পরিমিত ব্যবধান বের করি, খেয়াল করো, এরপর যদি পরিমিত ব্যবধান বের করি, সুতরাং পরিমিত ব্যবধান সমান যেটা আসছে, ভেদাঙ্ক যেটা আসছে এটাকে জাস্ট রুট করে দাও, তো এটাকে রুট করে দিলে কত আসছে 2.60 আসছে আর কি, 2.61 আসে, 2.61 প্রায়। এটা হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান, কথা বুঝতে পারছো? তো যদি গণসংখ্যা না দিয়ে জাস্ট আমাকে কিছু ডেটা সেট দেয়, কিছু ডেটা সেট থেকে যদি বলে বেদাঙ্ক বের করো, পরিমিত ব্যবধান বের করো, আশা করি তোমরা এগুলো পারবা। বলো পারা যাবে না, যাবে কি না? ঠিক আছে, এরপর আসো,
এরপর আসা হচ্ছে যেমন আমি একটু আগে যে প্রবলেমটা করলাম, সিমিলার একটা প্রবলেম তোমাকে দিচ্ছি, এটা কি তোমরা পারবা না? বলো, পারা যাবে নাকি যাবে না? এটা তোমরা পারবা? পারবা না? পারবা। সো এটার যে অ্যান্সারটা আছে, অ্যান্সারটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। এটা তোমাদের জন্য এইচডাব্লিউ, অ্যান্সারটা জানাবা কমেন্টে, আমি চেক করব। ঠিক আছে, অ্যান্সারটা কমেন্ট করে জানাবা সবাই, অ্যান্সারটা কমেন্ট করে জানাবা। ঠিক আছে, সো এটাও সিমিলার একটা প্রবলেম। এখানে তোমাকে ডেটাগুলো এটা দেওয়া আছে, একটা সেটের মধ্যে দেওয়া আছে আর কি। তো এগুলো হচ্ছে সবগুলো এক্সআই, এটাও এক্সআই 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 এক্সআই, আগের প্রবলেমটার মতো। তো এটা তোমাকে পরিমিত ব্যবধান বের করতে বলছে। সো পরিমিত ব্যবধান মানে কাকে বের করতে বলছে? সিগমাকে বের করতে বলছে আর কি। আগে সিগমা স্কোয়ারকে বের করবা, ওইটাকে রুট করলেই হচ্ছে তুমি সিগমাকে পাবা। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে তুমি দেখো, এরপর লিখো সবাই ক্যাটাগরি 2 লিখো। এখান থেকে 2 নাম্বার ক্যাটাগরিটা সবাই লিখো। লিখো হচ্ছে ক্যাট 2। এখান থেকে লিখো ক্যাটাগরি 2, ক্যাট 2টা লিখো। সো ক্যাট 2টা হচ্ছে তোমাকে একটা টেবিল দিবে। হ্যাঁ, একটা টেবিল দিবে। দেখো, এটা টেবিল দেওয়া আছে। আগে আমার গণসংখ্যা দেওয়া ছিল না, এখন প্রত্যেকটা ডেটার সাথে গণসংখ্যা দেওয়া আছে। প্রত্যেকটা ডেটার সাথে তোমাকে গণসংখ্যা দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। প্রত্যেকটা ডেটার সাথে গণসংখ্যা দেওয়া আছে। গণসংখ্যা দেওয়া আছে। তা এখন এটা তুমি কীভাবে করবা? দেখো, সো গণসংখ্যা থাকলে তোমাকে বলছিলাম আমাদের ফর্মুলাটা হচ্ছে কি? ফর্মুলাটা হচ্ছে সিগমা স্কোয়ার সমান গণসংখ্যা থাকলে সামেশন, আগে যেখানে এক্সআই হোল স্কোয়ার ইউজ করতাম ওখানে একটা এফআই আসবে, তাহলে এফআই এক্সআই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার, এটা আসবে, তাই না? এটা আমাদের সিগমা স্কোয়ার, এটা আমাদের সিগমা স্কোয়ার। এরপর একটা হচ্ছে সিগমা, সিগমা হচ্ছে এটাকে রুট করে যেটা পাওয়া যাবে, এটা হচ্ছে আমাদের সিগমা। তাহলে এখন আমার কি দরকার বলো তো? এখান থেকে কি দরকার? এফআই এক্সআই হোল স্কোয়ার দরকার, সামেশন অফ এফআই এক্সআই দরকার, সামেশন অফ এফআই এক্সআই দরকার। সো আমি যদি একটা কাজ করি, একটা একটা করে যদি আমরা বের করি, প্রথমে আসো সামেশন অফ এফআই এক্সআই বের করো। ভাইয়া এফআই এক্সআই মানে কি? এফআই এক্সআই মানে হচ্ছে আমার কাছে যে এক্সআই আছে তার সাথে এফআই গুণ করে যোগ করা, সবাইকে যোগ করা, সবাইকে যোগ করা। সো প্রথমে গুণ করো, 5 × 1 মিলে কত? 5 × 1 মিলে 5। এরপর আসো 3 আর কত? 24 প্লাস 7 10 কত? 70, 7 10 70, 6 12 কত? 72, 6 12 72, 15 দুগুণে কত? 30, 20 একে 20। ঠিক আছে, 20 একে 20 এটা আসছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কত? এখান থেকে কত লিখতে পারবো বলো? এখান থেকে লেখা যাবে তাহলে 5 প্লাস 24 প্লাস 70 প্লাস এরপর কত? 72, তারপর লেখা যাবে হচ্ছে 30, এরপর লেখা যাবে হচ্ছে 20। তাহলে এখান থেকে টোটাল আসছে হচ্ছে 221, 221 আসছে। এটা আমাদের সামেশন অফ এফআই এক্সআই আসছে, তাই না ভাইয়া? এফআই এক্সআই। আচ্ছা, এরপর যদি আমরা একটা কাজ করি, সামেশন অফ এফআই এক্সআই স্কোয়ার বের করতে হবে না? তাহলে সামেশন অফ এফআই এক্সআই হোল স্কোয়ার, এক্সআই হোল স্কোয়ার, স্কোয়ার কিন্তু কার উপর? এক্সআই স্কোয়ার কিন্তু অনলি এক্সআই এর উপর। ঠিক আছে, এফআই এর উপর কিন্তু স্কোয়ার নাই। তাহলে এটা মানে হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই স্কোয়ার, এক্সআই স্কোয়ার। তাহলে এখান থেকে বলো ভাইয়া, আমাকে একটা কথা বলো, এখানে এফআই কত? এফআই হচ্ছে 1, আর এক্সআই হলো এক্সআই স্কোয়ার যদি নিই তাহলে 5 স্কোয়ার প্লাস, এরপর আসবে হচ্ছে 3 × 8 স্কোয়ার, এরপর আসবে কত? 7 × 10 স্কোয়ার, 7 × 10 স্কোয়ার, এরপর প্লাস 6 × 12 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস, এরপর কত? 2 × 15 স্কোয়ার, 2 × 15 স্কোয়ার প্লাস, তারপর হচ্ছে 1 × 20 স্কোয়ার। বলো এটা আসবে না? তো এখান থেকে তুমি হচ্ছে সবগুলোকে যোগ করো, কত আসে দেখো, সবগুলোকে যোগ করলে আসবে 25 প্লাস 3 × 64 প্লাস 7 × 100 প্লাস, এরপর কত আসবে? 6 × 144 প্লাস 2 × 15 স্কোয়ার প্লাস, এরপর কত? 20 স্কোয়ার, তাই না? এখান থেকে আসছে হচ্ছে 2631। বলো এটা আসছে না? আমার ভ্যালুটা এটা আসছে, 2631 আসছে। তো এখন তুমি জাস্ট ফর্মুলাটা ইউজ করো, সিগমা স্কোয়ার বের করো, এখান থেকে সিগমা স্কোয়ার বের করো, ভেদাঙ্ক বের করো, খেয়াল করো। সো সামেশন অফ এফআই এক্সআই হোল স্কোয়ার কত আসছে? 2631 আসছে, 2631, 2631 ডিভাইডেড বাই এন মানে কি? এন মানে হচ্ছে যখন গণসংখ্যা থাকবে, যখন গণসংখ্যা থাকবে, এন মানে হচ্ছে টোটাল গণসংখ্যা, এন মানে হচ্ছে টোটাল গণসংখ্যা, এন মানে টোটাল গণসংখ্যা। দেখো আগে যখন আমার কাছে এন ছিল না, আগে যখন আমার কাছে এন ছিল না, যখন এন ছিল না তখন এন মানে হচ্ছে গণসংখ্যা ছিল না, এন মানে হচ্ছে টোটাল কয়জন আছে, টোটাল কয়টা ডেটা আছে, টোটাল কয়টা ডেটা আছে, এটা সমান ছিল এন, এটা সমান ছিল এন।
যখন তোমার কাছে গণসংখ্যা থাকবে n মানে হচ্ছে টোটাল গণসংখ্যা, ঠিক আছে, n মানে হচ্ছে টোটাল গণসংখ্যা। তো এখানে টোটাল গণসংখ্যা কত দেখো, টোটাল গণসংখ্যা কত, 1 + 3 4, তারপর হচ্ছে 11 17 17 20, টোটাল 20 জন আছে, তাই না? টোটাল কত আছে? 20 আছে। তাহলে টোটাল 20 ডিভাইডেড বাই 20। তাহলে যখন আমি আবার বলছি, যখন গণসংখ্যা থাকবে n মানে হচ্ছে টোটাল গণসংখ্যা, ঠিক আছে, n মানে হচ্ছে টোটাল গণসংখ্যা। তাহলে 261 ডিভাইডেড বাই 20 মাইনাস সামেশন অফ fi(x²) কত, fi(xi) না, fi(x) কত আসে 221 ডিভাইডেড বাই 20 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বলো সিগমা স্কোয়ার কত আসে দেখো, এখান থেকে আসবে 2631 ডিভাইডেড বাই 20 বিয়োগ, হ্যাঁ বিয়োগ 221 ডিভাইডেড বাই 20 হোল স্কোয়ার, হ্যাঁ কত আসবে 9 এখান থেকে আসবে 9.45, হ্যাঁ 9.45 প্রায়। এটা হচ্ছে আমাদের কি আসছে, এটা আমাদের ভেদাঙ্ক আসছে 9.45 প্রায়। তোমরা তাও ক্যালকুলেশনগুলো একটু চেক করবা, ঠিক আছে, আমার মিস্টেক হইতেই পারে ক্যালকুলেশনটা, তোমরা ক্যালকুলেশনটা চেক করবা ক্লাস করার সময়, ঠিক আছে। এটা আমাদের ভেদাঙ্ক আসছে। সো আমরা যদি পরিমিত ব্যবধান বের করি, সো পরিমিত ব্যবধানটা হচ্ছে সিগমা, তাহলে সিগমা সমান কত আসবে ভাইয়া, √ 9.45 আসবে, 9.45। তাহলে এখান থেকে আসবে √ 9.45, এটা আসবে। তাহলে এখান থেকে আসবে 3.07 প্রায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান। সো একটা আসে পরিমিত ব্যবধান, আর একটা আসে কি, একটা আসে ভেদাঙ্ক। সো এটা হচ্ছে ভেদাঙ্ক, এটা হচ্ছে পরিমিত ব্যবধান। পারবা? তাহলে আমরা কয় ক্যাটাগরি ম্যাথ করলাম? 2 ক্যাটাগরি। একটা ক্যাটাগরিতে কোনো গণসংখ্যা ছিল না, এই ক্যাটাগরিতে গণসংখ্যা ছিল, ঠিক আছে। এরপর আসো যেমন এই যে ম্যাথটা আছে, এটা তোমরা পারবা না, একটু আগে আমরা যে ম্যাথটা করলাম এটারই হচ্ছে সিমিলার একটা প্রবলেম এই ম্যাথটা। তো আশা করতেছি এটা তোমরা পারবা, ঠিক আছে, এটা তোমাদের জন্য SW, এটা পারবা, তাই না ভাইয়া? তোমরা অবশ্যই আমার যে অ্যান্সারগুলো আছে, শোনো, যে অ্যান্সারগুলো থাকবে এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা, এগুলো অবশ্যই কমেন্ট করবা সবাই, যে অ্যান্সারগুলো থাকবে এগুলো কমেন্ট করে জানাবা, ঠিক আছে, ওকে। এরপর আসো 3 নাম্বার ক্যাটাগরি লিখো, সবাই লিখো হচ্ছে ক্যাটাগরি 3, 3 নাম্বার ক্যাটাগরি লিখো ক্যাট 3। সো দেখো একটু আগে আমরা যে প্রবলেমটা করছিলাম ভাই, ওই প্রবলেমে আমার কোনো শ্রেণী ছিল কিনা? শ্রেণী ছিল না, শুধু ডেটাগুলো ছিল, ডেটার আন্ডারে গণসংখ্যাগুলো ছিল, কোনো শ্রেণী ছিল না। এখন তোমাকে যদি শ্রেণী দিয়ে দেয় তখন তুমি আসলে করবাটা কি, তখন তুমি কিভাবে করবা, এটাই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। এখন দেখো ফর্মুলাটা সেমই থাকবে, ফর্মুলা আমার গণসংখ্যা থাকলে যে ফর্মুলাটা ওইটাই থাকবে। শ্রমিকের সংখ্যা মানে হচ্ছে এখানে, এটা মানে হচ্ছে গণসংখ্যা, শ্রমিকের সংখ্যা মানে হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে, এটা মানে হচ্ছে গণসংখ্যা। ফর্মুলা আমার সেমই থাকবে, অর্থাৎ সিগমা স্কোয়ার সমান গণসংখ্যা থাকলে যেটা ওইটাই fi(xi) হোল স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন fi(xi) ডিভাইডেড বাই n হোল স্কোয়ার। ফর্মুলা আমার সেমই থাকবে, ঠিক আছে, ফর্মুলা আমার এটাই থাকবে। এরপর আসো, তাহলে এখান থেকে আমাদের মেইন টার্গেট হচ্ছে আসলে xi-টা বের করা। xi মানে কি হবে এখানে, ঠিক আছে। সো যখন তোমার শ্রেণীতে থাকবে, দেখি খেয়াল করো, যখন তোমার শ্রেণীতে থাকবে এটা তুমি সলভ করবে অবশ্যই একটা টেবিল আঁকার পরে, এটা টেবিল এঁকে করবা, ঠিক আছে, এটা টেবিল ছাড়া কেউ করবা না, এটা টেবিল এঁকে করতে হবে। সো টেবিলটাতে কি কি থাকবে এর একটু বলে দিই, দেখো টেবিলে কি কি থাকবে। এখানে যেহেতু আমার একটু জায়গা সংকলন, ঠিক আছে, আমরা একটা কাজ করি, কোন কালারের নিব, লাল কালারের নি, হ্যাঁ। একটা টেবিল আঁকবা সবাই, এটা হচ্ছে তোমার টেবিলটা, এই পেজে থাক, এই পেজে না করি, কত ঝামেলা, ও খুদা রে, ডিলেটও হচ্ছে না, কিছু হচ্ছে না, হ্যাঁ। আচ্ছা আমরা আরেকটা পেজে করি, নতুন পেজে করি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। দেখো, সো প্রথমে একটা টেবিল আঁকবা সুন্দর করে, একটা টেবিল আঁকবা, টেবিলে কি কি থাকবে আমি একটু বলে দিই, এদিকে দেখো। সো প্রথম কথা হচ্ছে এখানে শ্রেণী আছে, শ্রেণীর জন্য একটা কলাম থাকবে, তারপরে গণসংখ্যা আছে, গণসংখ্যার জন্য একটা কলাম থাকবে, হ্যাঁ। দেখো এখানে xi বলতে আসলে কি বোঝাবো, xi মানে হচ্ছে যেহেতু শ্রেণী আছে, এটা যে মধ্যবিন্দু যেটা আছে এটাই হচ্ছে আমাদের xi।
আগে এক সিঙ্গেল ডেটা ছিল। দেখো আগে সিঙ্গেল ডেটা ছিল। আগে যে প্রবলেমগুলো ছিল এগুলোতে ছিল সিঙ্গেল ডেটা 10, 13, 25, 30, 37 এভাবে ছিল। এগুলো সিঙ্গেল ডেটা। তো সিঙ্গেল ডেটা মানে এরাই এক্সআই। বাট তোমার কাছে যখন হচ্ছে এরকম শ্রেণী আছে, এরকম যখন শ্রেণী আছে, তাহলে এখানে এক্সআই মানে কি? এক্সআই মানে হচ্ছে মধ্যবিন্দু। এক্সআই মানে হচ্ছে মধ্যবিন্দু। সো একটা গণসংখ্যার জন্য নিলাম, একটা লাগবে আমাদের তোমার মধ্যবিন্দুর জন্য, মানে শ্রেণী এক্সআই এর জন্য আর কি। এরপর লাগবে সামেশন এফআই এক্সআই লাগবে, সামেশন এফআই এক্সআই লাগবে, সামেশন এফআই এক্সআই নিলাম। তারপরে এক্সআই স্কোয়ার লাগবে, এক্সআই স্কোয়ার নিলাম। তারপর সামেশন এফআই এক্সআই লাগবে। তাহলে আমি এগুলো একটু লিখে দিই। তোমার এখানে হচ্ছে কি কি বসবে এটা। সো প্রথমটা হচ্ছে শ্রেণীর জন্য, এটা যে শ্রেণী সীমার জন্য। তারপরে হচ্ছে গণসংখ্যার জন্য বা এফআই এর জন্য। এরপরটা হচ্ছে এক্সআই বা মধ্যবিন্দুর জন্য। এখানে এক্সআই বলতে বোঝাবো আসলে মধ্যবিন্দুকে, এক্সআই বলতে বোঝাবো মধ্যবিন্দুকে। মধ্যবিন্দু যারা আসবে তারাই হচ্ছে এক্সআই, তারাই হচ্ছে আমাদের এক্সআই। এরপর আমরা নিব হচ্ছে এফআই এক্সআইকে নিব, এফআই এক্সআই। তারপরে নিব এক্সআই, আগে এক্সআই স্কোয়ারকে নিয়ে নাও, তাহলে হিসাব করতে একটু সুন্দর দেখাবে। এক্সআই স্কোয়ারকে নিব, যেহেতু এক্সআই স্কোয়ার দরকার আছে। এরপরে হচ্ছে এফআই এক্সআইকে নিব, গুণফলটাকে নিব। তারপরে হচ্ছে এফআই এক্সআই স্কোয়ারকে নিব, এফআই এক্সআই স্কোয়ারকে নিব। ঠিক আছে, ওই যে আমার ফর্মুলা অনুসারে যা যা দরকার আর কি। ফর্মুলাতে কী কী দরকার? সামেশন অফ এফআই এক্সআই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এল। তো যেহেতু এটা দরকার, এফআই এক্সআই হোল স্কোয়ার দরকার না, ওইটাকে লাগবে। এরপর হচ্ছে সামেশন এফআই এক্সআইকে দরকার, এফআই এক্সআইকে রাখলাম, এফআই এক্সআইকে রাখলাম। এখন তুমি দেখো তোমার কাছে যে চারটা আছে, চারটা নাও। আচ্ছা, 70 পর্যন্ত না, খেয়াল করো। সো প্রথমে আসা হচ্ছে 20 থেকে 30, এরপর আসে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এটা তোমার ডেটা সেটটা আছে। এরপরে এফআই আছে কত বলো তো? গণসংখ্যাগুলো কি আছে? 25, 40, 20, 10, 5। 25, 40, 20, 10, 5। 25, 40, 20, 10, 5। এগুলো ছিল হচ্ছে গণসংখ্যাগুলো। এক্সআই নাও, মধ্যবিন্দুগুলো নাও। ভাইয়া 20 আর 30-এর মধ্যবিন্দু কত? তো মধ্যবিন্দু কেমনে বের করে? মধ্যবিন্দু বের করা হচ্ছে এই যে এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2। তাহলে 30 প্লাস 20 ডিভাইডেড বাই 2 কত আসবে? নিশ্চয়ই 25 আসবে। 50 না, 30 প্লাস 20 মানে, তো ডিভাইড বাই 2 করলে 25 পাবো। ঠিক আছে, এরপর কত পাবো? এরপর পাবো হচ্ছে 35, এরপর পাবো হচ্ছে 45, এরপরে পাবো হচ্ছে কত? 55, এরপর পাবো হচ্ছে 65। এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু, মানে এগুলো হচ্ছে আমাদের এক্সআই, এগুলো আমাদের এক্সআই। তো এক্সআইগুলোকে স্কোয়ার করো, তাহলে 25 স্কোয়ার করলে কত আসবে? এটা আসবে আমাদের 625। তারপরে 35কে স্কোয়ার করো, 35 স্কোয়ার করলে কত আসে? 1225। 1225। তারপর হচ্ছে 45কে স্কোয়ার করো, কত আসে? 2025। 2025। 55কে স্কোয়ার করো, 3025। 3025। 65কে স্কোয়ার করো, 4225। 4225 এটা আসবে, তাই না? তারপর তুমি এফআই এক্সআইকে নিবা, মানে এই দুইটাকে গুণফলকে নাও। 25 × 25 গুণ করলে কত? 25 × 25, 625 আর কি। এটা 625 আসবে। তারপরে 40 × 35, 40 × 35 কত? 40 × 35 হচ্ছে 1400, 1400 আসবে। ঠিক আছে, আমি বারবার বলতেছি তুমি কিন্তু ক্যালকুলেশনগুলো নিজেও করিও। ঠিক আছে, আমার মিস্টেক হইতেই পারে। ঠিক আছে, এটা আমি আগে থেকে বলে রাখতেছি। তাও তুমি চেক করবা, ক্যালকুলেশনগুলো একটু চেক করবা। 20 × 20 × 45, 20 × 45 কত? 900। এটা হচ্ছে ভাইয়া 900। এরপরে 10 × 55, এটা হচ্ছে 550, 550। তারপরে 5 × 65, এটা হচ্ছে 325, 325। এটা পাইলাম আমরা। এরপরে এফআই এক্সআই হোল স্কোয়ারগুলো বের করো, এফআই এক্সআই হোল স্কোয়ারগুলো বের করো। এফআই এক্সআই হোল স্কোয়ার মানে কি? এফআই এর সাথে এক্সআই স্কোয়ারকে গুণ করা। তাহলে 25 × 625, ও মাই গড, এত বড় বড় সংখ্যা, 15,625 আসবে। 15,625। তারপরে 40 × 1225, 40 × 1225, তাহলে আসবে হচ্ছে 4000। ও মাই গড, এত বড় বড় সংখ্যা গুণ করতে হচ্ছে, কি এক করব? 20 × 2025, 40,500। 40,500। তারপরে 10 × 3025, 3025, তাহলে 30,000
250 এটা আসছে। তারপরে 5 ইন্টু 4225 21125 125 এটা আসছে। ঠিক আছে, তা এখন যেহেতু আমার সামেশন অফ এফ আই এক্স আই দরকার, খেয়াল করো সামেশন অফ এফ আই এক্স আই দরকার না, তো সামেশন অফ এফ আই এক্স আই যদি বের করি, অর্থাৎ এখান থেকে আমার এটা সামেশনটা দরকার, তো সামেশন অফ আমি যদি এখান থেকে এফ আই এক্স আইটা বের করি, তাহলে সামেশন অফ এফ আই এক্স আই কত আসবে, মানে এদের যোগফল আর কি, 11টার যোগফল, তাই না? এই যে 625 প্লাস 1400 প্লাস 900, এরপরে হচ্ছে 550, তারপরে হচ্ছে 325, তাহলে 3800 আসে। 3800। এরপর এখান থেকে সামেশন অফ এফ আই এক্স আই স্কোয়ার বের করো, এটা বের করো, এফ আই এক্স স্কোয়ার বের করো। ও মাই গড, এত বড় বড় সংখ্যা, 49,000, এরপরে হচ্ছে 40,500, 40,500 প্লাস 30,250, হ্যাঁ, তারপরে হচ্ছে 21,125, তাহলে এখান থেকে আসলো হচ্ছে 1,56,500, এটা আসছে। ঠিক আছে, 1,56,500। এখন অনেকে বিশাল বিশাল সংখ্যা থেকে ও মাই গড এত বড় বড় সংখ্যা কি হবে কিনা, ঠিক আছে, এরকম অনেকে চিন্তা করবে। ঠিক আছে, বড় সংখ্যা হলে সমস্যা নাই, প্রবলেম কি, হইতেই পারে, তাই না? তো এখন যদি তুমি এখান থেকে সিগমা স্কয়ার বের করো, ফর্মুলা দিয়ে যদি সিগমা স্কয়ারটা বের করো, খেয়াল করো সিগমা স্কয়ার সমান কি ছিল ভাইয়া, ওই যে বলছিলাম সামেশন অফ এফ আই এক্স আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। এটা ছিল না, বলো এটা ছিল কি না? এটা ছিল না, এটা ছিল, রাইট। সো আমরা যদি এখান থেকে মানগুলা বসাই দিই, আমাদের টোটাল গণসংখ্যা কত, এন মানে হচ্ছে টোটাল গণসংখ্যা। সো এন কত টোটাল, 25 প্লাস 40 প্লাস 20, এরপরে হচ্ছে 10 প্লাস 5, টোটাল হচ্ছে 100 জন। টোটাল কয়জন, 100 জন আছে। তো এখান থেকে বের করো, এটা হচ্ছে তাইলে 15,000, সরি 1,56,500 ডিভাইডেড বাই 100 মাইনাস এটা কত, 3,800 ডিভাইডেড বাই 100 হোল স্কোয়ার। ঠিক আছে, সো এখান থেকে আমরা বলতে পারবো কত, এখান থেকে বলা যাবে 1565, হ্যাঁ, বিয়োগ 38 হোল স্কোয়ার, তাহলে এখান থেকে 121 আসছে। ঠিক আছে, 1 to 1 আসছে, 1 to 1 121। আচ্ছা, কত আসছে, তাহলে 1 to 1 আসছে সিগমা স্কয়ার। তাহলে বেদাঙ্ক হচ্ছে আমাদের এইটা, 1565 না, কাটাকাটি দিলে 1565, হ্যাঁ, মাইনাস 3,800 আর ডিভাইড বাই 100 মানে 38 আসবে, 38 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত আসছে, 121 আসছে। এটা হচ্ছে আমাদের ভেদাঙ্ক। ঠিক আছে, ভেদাঙ্ক আমাদের এটা আসছে, 1 to 1 আসছে। এরপর যদি আমরা এখান থেকে সিগমা বের করি, তাহলে সিগমা সমান হচ্ছে রুট ওভার এই যে 1 to 1, রুট ওভার কত, রুট ওভার 1 to 1, সো রুট ওভার 1 to 1 মানে কত, রুট ওভার 121, এটা মানে হচ্ছে 11। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, পরিমিত ব্যবধান, এটা আমাদের অ্যান্সার। আমি বারবার বলছি, একটা কথাই বলতেছি, তুমি ক্যালকুলেশনগুলো অবশ্যই নিজেও চেক করবা। এখানে যেহেতু ক্যালকুলেশন অনেক, আমার ভুল হইতেই পারে, ঠিক আছে, এটা অস্বাভাবিক না, ভুল হইতেই পারে, এটা তোমরা একটু চেক করবা। ঠিক আছে, সো যদি আমার কাছে কখনো এরকম যদি শ্রেণীসীমা থাকে, শ্রেণীসীমা যদি টেবিল দেওয়া থাকে, সো আমরা টেবিলে এঁকে তারপর হচ্ছে সলভ করবো, সিগমা স্কয়ার এবং সিগমা বের করবো। কথা বোঝা গেছে, বলো বুঝছো কিনা, বোঝা গেছে না? ঠিক আছে, এরপর আসো। সো আমাদের বেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান থেকে 3 ধরনের ম্যাথ আসে, 3 ক্যাটাগরির ম্যাথ আসে। আমি 3 ক্যাটাগরি করে দিছি, এই 3 ক্যাটাগরি করে গেলে তুমি পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এরপর আসো ভাইয়া, এরপর আসো হচ্ছে যেমন বাকি যেগুলো আছে, যেমন এখানে পরিমিত ব্যবধান বের করতে বলছে, বলো এটা বের করতে পারবা না তোমরা, আগেরটার মতো না। সো এটা তোমাদের জন্য HW, ঠিক আছে, এটা তোমরা পারবা, এটা তোমাদের জন্য HW। এরপর আসো, এরপর হচ্ছে এটার গড় এবং পরিমিত ব্যবধান বের করো, গড় এবং পরিমিত ব্যবধান। সো প্রথমে তোমাকে গড়টা বের করতে বলছে, এদিকে রাখো। যদি আমাকে গড় বের করতে বলে, গড় তো আমরা বাচ্চাকাল থেকে বের করে আসতেছি, তাই না? তো গড় কেমনে বের করে, গড় মানে কি, গড়কে প্রকাশ করি হচ্ছে এক্স বার দ্বারা। তো গড় মানে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন, ডিভাইডেড বাই কত, এন।
তাহলে আগে আমরা ওই যে এফ আই এক্স বের করতাম না, বলো এফ আই এক্স বের করতাম না, পরিমিত ব্যবধানের জন্য আমরা এফ আই এক্স বের করবো না। সামেশন অফ এফ আই এক্স আইকে টোটাল গণসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা কাকে পাবো? আমরা গড়টাকে পাবো, আমরা গড়কে পাবো। ঠিক আছে, সো বাকিটা এখান থেকে তোমরা বের করে ফেলবা। ঠিক আছে, বাকিটা তোমাদের জন্য HW। তো দেখো একটা ম্যাথ আসলে দেখাই দিলে বাকি ম্যাথগুলো তুমি নিজেরাই পারবা। ঠিক আছে, প্যারা হবে না আশা করি। এরপরে এই প্রবলেমটাতে আসলে আমি সবগুলোই নিয়ে আসছি। এখান থেকে তোমার একদম চতুর্থক ব্যবধানাঙ্ক, তারপরে হচ্ছে গড় ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধান, তারপরে হচ্ছে পরিমিত ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্ক, পরিসরাঙ্ক সবগুলোই নিয়ে আসছি, যা তোমাকে সবগুলা বুঝাই দিতে পারি আর কি। ঠিক আছে, প্রথমে আসো চতুর্থক ব্যবধান নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথমে চতুর্থক ব্যবধানে আসো। হ্যাঁ, প্রথমে আসো চতুর্থক ব্যবধান আসলে জিনিসটা কি একটু কথাবার্তা বলি এটা নিয়ে। আসো, সো প্রথমে আসো চতুর্থক ব্যবধান। চতুর্থক ব্যবধান। সো চতুর্থক ব্যবধান মানে কি? তোমার কাছে ধরো একটা ডেটা সেট আছে। হ্যাঁ, একটা ডেটা সেট তোমার কাছে আছে, এরকম একটা ডেটা সেট তোমার কাছে আছে আর কি। ধরো এটা তোমার কাছে একটা ডেটা সেট আছে, তোমার কাছে এটা আছে। এই ডেটা সেটটাকে যদি আমরা সমান 3 ভাগ করি, সমান 4 ভাগ যদি করি, সমান 4 ভাগ, ধরো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, সমান 4 ভাগ করলাম। না হলে তুমি মনে মনে ধরে নাও সমান 4 ভাগ। তাহলে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 4 ভাগ করছে না, সমান 4 ভাগ করছে না। এই সমান 4 ভাগ করতে আমার 3টা লাইন টানতে হয়েছে, তাই না? সহজ ভাষায় বলতেছি তোমাকে, একদম সহজ ভাষায়। এটা একটা ডেটা সেট আমার কাছে ছিল, এটাকে সমান 4 ভাগ করলাম। তো সমান 4 ভাগ করলে আমি এটাকে বলি চতুর্থক। এটাকে আমরা বলি চতুর্থক। চতুর্থক মানে সমান 4 ভাগ। সমান কয় ভাগ? 4 ভাগ। সো দেখো আমি 3টা লাইন টানছি না, এটাকে বলি আমরা প্রথম চতুর্থক, প্রথম লাইনটাকে। সেকেন্ড লাইনটাকে বলি আমরা সেকেন্ড চতুর্থক, দ্বিতীয় চতুর্থক। আর এটাকে বলি আমরা তৃতীয় চতুর্থক। তিনটা চতুর্থক। তো 3টা চতুর্থক দিয়ে আমি এটাকে সমান 4 ভাগ করতে পারি। যে কোনো ডেটা সেটকে সমান 4 ভাগ করা যায়। ঠিক আছে, এখন চতুর্থক ব্যবধান মানে কি? এটার নাম হচ্ছে প্রথম চতুর্থক। Q1 মানে হচ্ছে প্রথম চতুর্থক, এটা মানে হচ্ছে দ্বিতীয় চতুর্থক, আর এটা মানে হচ্ছে তৃতীয় চতুর্থক। ঠিক আছে, কথা বোঝা গেছে? প্রথম চতুর্থককে প্রকাশ করা হয়, মানে এটা কিন্তু প্রকাশ, এটা বের করা না। তাহলে n/4, Q2 এর জন্য আমরা ইউজ করি 2n/4, আর Q3 এর জন্য আমরা ইউজ করি 3n/4। ঠিক আছে, একটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, এটা হচ্ছে 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ। ঠিক আছে, Q3 মানে হচ্ছে 3n/4। এখন দেখো তো চতুর্থ ব্যবধান জিনিসটা কি? চতুর্থ ব্যবধান মানে হচ্ছে তোমার এই যে ডেটা সেটটা আছে, দেখো এই ডেটা সেটটা সবগুলো 25% করে না? এইটা 25%, এই যে এটা 25%, এটাও 25%, এটাও 25%, এটাও 25%, সবাই 25% করে, তাই না? তো এই যে মাঝখানের যে 50%, মাঝখানে একটা 50% আছে না, বলো মাঝখানে এটা 50% টোটাল, মাঝখানে এটা টোটাল 50%, রাইট? এই যে মাঝখানে এটা Q1 এবং Q3 থেকে Q3 পর্যন্ত এই যে ডেটাটা আছে আমার কাছে, এটা হচ্ছে 50%। তো মাঝখানের 50%-এর এই যে মাঝখানে যে 50%-এর গড়টা, পার্থক্যের গড়টা, মাঝখানে যে 50% ব্যবধানটা, 50%-এর যে ব্যবধানটা, এটাকে বলি আমরা চতুর্থক ব্যবধান। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা চতুর্থক ব্যবধান। এই যে মাঝখানের যে 50% আছে, এদিকে দেখো 50% ব্যবধানের এভারেজ যেটা আছে, এই এভারেজটাকে বলি আমরা চতুর্থক ব্যবধান বলি। ঠিক আছে, তাহলে চতুর্থক ব্যবধানকে আমরা প্রকাশ করব কিভাবে? এটাকে প্রকাশ করব চতুর্থক ব্যবধান সমান হচ্ছে, দেখো এই 50%-এর ব্যবধানের গড়, তাহলে এখানে কত? Q3, এখানে কত? Q1, তাহলে Q3 মাইনাস Q1, তাহলে ব্যবধানটা কত? Q3 মাইনাস Q1, তাদের গড় ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে আমার কাছে ব্যবধান এই যে Q3 মাইনাস Q1, ব্যবধানকে 2 দ্বারা ভাগ করলে, যেটা পাবো এটাই হচ্ছে আমাদের কি? চতুর্থক ব্যবধান। এই 50% ব্যবধানে যে গড়টা আছে, এটাকে বলতেছি আমরা চতুর্থক ব্যবধান বলতেছি। কথা বুঝতে পারছো? তাহলে চতুর্থ ব্যবধানকে আমরা বের করবো কিভাবে? Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2 দিয়ে। কথা ক্লিয়ার? বুঝছো আমার কথা? ওকে, সো একটা বের করে দেখাই। যেমন এখানে যে চারটা আছে, এই চারটা থেকে তোমাকে বের করে দেখাই। ঠিক আছে, এই চারটা থেকে তোমাকে বের করে দেখাই। সো চতুর্থ ব্যবধান বের করার জন্য আমার কি লাগবে একটু বলে দিই। এদিকে দেখো, আমার যে টেবিলটা লাগবে, আমার ক্রমজিত গণসংখ্যাকে লাগবে। ঠিক আছে,
চতুর্থক ব্যবধান বের করার জন্য ক্রমযুক্ত গণসংখ্যা লাগবে। এটা হচ্ছে আমাদের শ্রেণীব্যক্তি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের গণসংখ্যা দেওয়া আছে, আর এই পাশে আছে আমার ক্রমযোজিত গণসংখ্যা, এই পাশে আছে ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যক্তি গণসংখ্যা, আচ্ছা ছোট হয়ে গেছে বেশি, দেখো শ্রেণীব্যক্তি গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা, এটা লাগবে জাস্ট আমাদের ইয়ার জন্য, তোমার হচ্ছে ওই যে চতুর্থক ব্যবধানটা বের করার জন্য, এদিকে দেখো এটা হচ্ছে আমাদের শ্রেণীব্যক্তি, এটা হচ্ছে শ্রেণীব্যক্তি, এটা হচ্ছে আমাদের গণসংখ্যা, এটা হচ্ছে গণসংখ্যা, আর এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, হ্যাঁ, ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, তো শ্রেণীব্যক্তিগুলো আমাকে কি দেওয়া আছে বলো? শ্রেণীব্যক্তিগুলো আমাকে দেওয়া আছে এখান থেকে, একটা দেওয়া আছে 40 থেকে 50, এরপর দেওয়া আছে 50 থেকে 60, তারপর দেওয়া আছে 60 থেকে 70, এরপর দেওয়া আছে 70 থেকে 80, 80 থেকে 90, 80 থেকে 90, এটা তোমাকে দেওয়া আছে। আর গণসংখ্যা যদি আমরা নিই, গণসংখ্যা আছে কত ভাইয়া? 8, এরপর আছে 12, এরপর আছে 20, তারপর আছে হচ্ছে 15, এরপর আছে 5, এটা আছে। তো ক্রমিত গণসংখ্যাগুলো নাও, ক্রমযোজিত গণসংখ্যা কত? এটা হচ্ছে আমার কাছে 8 হবে, ওই যে আগের যেমনি বের করতাম আর কি 8, এরপর হচ্ছে কোনাকুনি 8 + 20 কত? 8 + 12 কত? 20, 20 + 20 কত? 40, 40 + 15 কত? 40 + 15 হচ্ছে 55, 55 + 5 মিলে কত? 60, টোটাল 60। তাহলে ক্রমিত গণসংখ্যা হচ্ছে এটা, তাই না? বের করে ফেললাম। সো আমাকে যেহেতু চতুর্থক ব্যবধান বের করতে হবে, এদিকে দেখো চতুর্থক ব্যবধান মানে কি বলছিলাম তোমাকে, একটু আমাকে বলো তো। চতুর্থক ব্যবধান মানে বলছিলাম Q3 - Q1 / 2, Q3 - Q1 / 2, Q3 - Q1 / 2। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা প্রথমে বের করব, এদিকে দেখো প্রথমে আমরা বের করব Q1 সমান কত, এরপরে Q3 সমান কত। এদিকে দেখো Q1 কেমনে চেক করব? প্রথমে দেখব এখান থেকে যে সারিগুলো আছে, দেখো সারি অনেকগুলো আছে না, এই যে আমার কাছে অনেকগুলো সারি না, এখান থেকে একটা, এরপরে হচ্ছে 2টা, 3টা, 4টা, 5টা সারি আছে, তাই না ভাইয়া? এই 5টা সারির মধ্যে আমাকে চেক করতে হবে, প্রথমে চেক করতে হবে আমার প্রথম চতুর্থকটা কোন শ্রেণীতে আছে, এটা আমার চেক করতে হবে। সো এটা চেক করবো আমরা n/4 দিয়ে। তাহলে আমরা প্রথমে n/4টা চেক করি, এদিকে দেখো প্রথমে আমরা n/4টা চেক করি, n টোটাল হচ্ছে 60, তাহলে 60/4 = কত হয়? 15 হয়। তো আমি দেখব এই 15টা ক্রমযোজিত গণসংখ্যার কোথায় আছে, 15টা ক্রমযোজিত গণসংখ্যার কোথায় আছে, বা এইটা কি 15 আছে? নাই। 20-এর মধ্যে 15 আছে না? আছে নাকি নাই? আছে। তাহলে এই যে শ্রেণীটা আছে, এটাকে বলবো আমরা, এটা হচ্ছে প্রথম চতুর্থক শ্রেণী, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম চতুর্থক শ্রেণী। তাহলে প্রথম চতুর্থক শ্রেণী কত পাইলাম? 50 থেকে 60, এটা পাইলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, তাহলে 50 থেকে 60 হলো, 50 থেকে 60 শ্রেণী হলো প্রথম চতুর্থক শ্রেণী। এটা হচ্ছে প্রথম চতুর্থক শ্রেণী, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম চতুর্থক শ্রেণী। ওকে, আচ্ছা এরপর আসো। সো এখন প্রথম চতুর্থক কেমনে বের করবা? তাহলে Q1 সমান হচ্ছে, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে L+, যে কোনো চতুর্থক বের করার ফর্মুলাটা হচ্ছে L+, আমরা বের করতেছি প্রথম চতুর্থক, তাই না? প্রথম চতুর্থক। সো প্রথম চতুর্থকের জন্য কি বলছিলাম? n/4 বলছিলাম, n/4 প্রথম চতুর্থকের জন্য n/4 মাইনাস FC / FM ইন্টু H, ইন্টু কত? H। এখানে কোনটা মানে কি এটা বলতেছি। সো L মানে হচ্ছে চতুর্থক শ্রেণী যেটা আছে ওইটার নিম্ন সীমা, এটা হচ্ছে চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা, হ্যাঁ, চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা। তো n মানে টোটাল গণসংখ্যা, এটা জানি। FC মানে কি? FC মানে হচ্ছে চতুর্থক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, চতুর্থক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। FC মানে হচ্ছে চতুর্থক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, হ্যাঁ, ক্রমযোজিত গণসংখ্যা, এটা বলতে পারবো। ভাইয়া FM মানে কি? FM মানে হচ্ছে আমার চতুর্থক শ্রেণীর গণসংখ্যা, FM মানে হচ্ছে চতুর্থক শ্রেণীর গণসংখ্যা। আর H মানে কি? H মানে হচ্ছে শ্রেণী ব্যবধান, এটা মানে হচ্ছে শ্রেণী ব্যবধান।
ঠিক আছে? তো এখন তুই মানগুলো বসাও, একটা একটা করে মান বসাও। প্রথমে এল এর মানটা কত বলো? Q1 এর জন্য এল এর মানটা কত আসবে? এল এর মানটা হচ্ছে 50, তাহলে 50 প্লাস n/4 মানে কত আসছিল? 15 আসছিল, তাহলে 15 মাইনাস ভাইয়া এফসি কত বলো তো? এফসি কত? চতুর্থ শ্রেণী ছিল এইটা, তাহলে এটার আগের ক্রমিত গণসংখ্যা কত? 8, তাহলে এফসি হচ্ছে আমাদের 8, তাহলে 8 ডিভাইডেড বাই এফএম মানে কত? এফএম মানে হচ্ছে চতুর্থ শ্রেণীর গণসংখ্যা, তাহলে কত? এটা হচ্ছে 12, তাহলে ডিভাইডেড বাই 12, ডিভাইড বাই 12 ইন্টু, এখন শ্রেণী ব্যবধানটা কত? শ্রেণী ব্যবধানটা হচ্ছে আমাদের 10, তাই না? তাহলে এইচ হচ্ছে 10, এইচ হচ্ছে 10, তাহলে এখান থেকে আমাদের Q1টা কত আসে দেখো, Q1টা কত আসে দেখো, Q1টা আসে তাইলে আমাদের ভাইয়া এই যে 50 প্লাস 15 মাইনাস 8, তাহলে 7 ডিভাইডেড বাই 12, 7 ডিভাইডেড বাই 12 ইন্টু এইচ, এইচে বেলো কত? 10, তাহলে কত আসে? 55.83, 55.83 এটা আসছে, এটা আমাদের Q1 আসছে, এটা আমাদের Q1 আসছে। হ্যাঁ, এরপর আমার Q3 বের করতে হবে। সো Q3 বের করতে হবে, এটা হচ্ছে Q1 আসছে, ঠিক আছে, প্রথম চতুর্থক আসছে। তারপর Q3 বের করতে হবে। সো Q3 এর জন্য তোমাকে চেক করতে হবে প্রথমে তৃতীয় চতুর্থ শ্রেণী কোনটা, এটা বের করতে হবে, তাই না? তাহলে প্রথম হচ্ছে 3n/4 চেক করো, 3n/4 কোথায় আছে? তোমার যেহেতু ফুল ডেটা সেটটাকে আমরা সমান 4 ভাগ করছি না, তো দেখতে হবে তৃতীয় চতুর্থটা কোন শ্রেণীতে আছে, এটা দেখতে হবে। তাহলে এটা সমান আসবে 3 × 60 ডিভাইডেড বাই 4, তাহলে এটা সমান কত আসে দেখো? 3 × 60 ডিভাইডেড বাই 4, 45। হ্যাঁ, 45 আসছে। এখন তুমি চেক করো এই 45টা কোথায় আছে, এই 45টা এখানে কোথায় আছে বলো? ক্রমিত গণসংখ্যার মধ্যে কোথায় আছে 45টা? 40-এর মধ্যে কি 45 আছে? নাই। 55-এর ভিতরে আছে না, তাই না? 55-এর ভিতরে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্থক শ্রেণী, এই যে এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্থক শ্রেণী, হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে 3 নাম্বার চতুর্থক শ্রেণী। তৃতীয় চতুর্থক শ্রেণী হচ্ছে আমাদের এইটা, তৃতীয় চতুর্থক শ্রেণী, ঠিক আছে? সো তৃতীয় চতুর্থক শ্রেণী যেহেতু পাইছি আমরা, তৃতীয় চতুর্থক শ্রেণী যেহেতু পাইছি, এখন তুমি আমাকে বলো তো একটু, তৃতীয় চতুর্থ শ্রেণী যেহেতু পাইছি, তাহলে এটা কত আসছে? এই শ্রেণীটা কত আসছে? এই শ্রেণীটা আসছে হচ্ছে আমাদের 70 থেকে 80, তাহলে এখন বলতে পারবো আমরা 70 থেকে 80 হচ্ছে 70 থেকে 80 তৃতীয় চতুর্থ শ্রেণী, 70 থেকে 80 হলো Q3 শ্রেণী, তাই না? তৃতীয় চতুর্থ শ্রেণী, Q3 শ্রেণী। তো এখন যদি Q3 বের করি, তুমি আমাকে বলো Q3 সমান কি? ওই যে L প্লাস এখন 3n/4, Q3 এর জন্য কত? Q3 এর জন্য 3n/4, 3n/4 মাইনাস এফসি ডিভাইডেড বাই এফএম ইন্টু এইচ। তাই এখন মানগুলো বসাও, 70 প্লাস 3n/4 মানে কত? 45 মাইনাস ভাই এফসি মানে কি? এফসি হচ্ছে আমার আগের ক্রমিত গণসংখ্যা, চতুর্থ শ্রেণীর আগের শ্রেণীর ক্রমিত গণসংখ্যা, এটা কত? 55, 55 থেকে যদি 40 চলে যায়, সরি এফসি হচ্ছে 40, 40 ডিভাইডেড বাই এফএমটা কত? এফএমটা হচ্ছে আমার 15, এফএমটা 15, তাই না? এফএমটা কত? এফএমটা হচ্ছে 15 ইন্টু শ্রেণী ব্যবধানটা কত? শ্রেণী ব্যবধানটা হচ্ছে 10, তাহলে এখান থেকে কত আসে? এখান থেকে কত আসে দেখো, 70 প্লাস 45 থেকে 40 গেলে 5 থাকে, 5 থাকে, 5/15, 15 হচ্ছে 1/3, 5 10 50 ডিভাইডেড বাই 15, তাহলে এখান থেকে আসছে হচ্ছে 73 পয়েন্ট। এখান থেকে আমাদের তৃতীয় চতুর্থটা কত আসে দেখো, এটা আসবে হচ্ছে 70 প্লাস 45 50, 50/15, তাহলে কত আসে? 73.33 আসছে, তাই না? 73.33 আসছে। তা আমি যদি বলি তোমাকে এখানে চতুর্থক ব্যবধানটা কত, চতুর্থক ব্যবধানটা কত, এদিকে দেখো, তাহলে চতুর্থক ব্যবধান আসবে, চতুর্থক ব্যবধান আসবে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2, তাই না ভাইয়া? তাহলে এখন তুমি আমাকে বলো Q1টা কত আসছিল? Q1টা আসছিল আমাদের এই যে 55.83 আসছিল, আর Q3 কত আসছে? Q3 আসে 73.33 আসছে। তো মানগুলো যদি বসাই দিই, তাহলে 73.33 মাইনাস 55 পয়েন্ট কত? 55.83, তাহলে 55.83 ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে কত আসে বলো? 73.33 বিয়োগ 55.83 ডিভাইডেড বাই 2, তাহলে 8.75 আসছে প্রায়। এটা হচ্ছে আমাদের চতুর্থক ব্যবধান আর কি, এটা আমাদের চতুর্থক ব্যবধান।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চতুর্থ ব্যবধান। কথা ক্লিয়ার? বলো বুঝতে পারছো কিনা? সো চতুর্থ ব্যবধান পারবা? পারবা না? আচ্ছা, তো এই কোয়েশ্চেনের মধ্যে আরও অনেকগুলো পার্ট ছিল, এগুলো সবগুলো রিলেটেড। দেখো এরপর যদি তোমাকে বলে চতুর্থক ব্যবধানাঙ্ক জিনিসটা কি, চতুর্থক ব্যবধানাঙ্ক জিনিসটা, চতুর্থ ব্যবধানাঙ্ক জিনিসটা কি, এটা যদি তোমাকে বের করতে বলে, তাহলে দেখো চতুর্থ ব্যবধানাঙ্কটা কেমনে বের করে, চতুর্থক ব্যবধানাঙ্ক এটা কেমনে বের করব, খেয়াল করো। সো চতুর্থক ব্যবধানাঙ্ক এই হিসেব অঙ্ক যেগুলো আছে, অঙ্ক যেগুলো আছে এই হিসেবগুলো আমরা করব হচ্ছে পার্সেন্টাইলে না করলেও চলে, বাট পার্সেন্টে করাটা উচিত আর কি। অঙ্ক মানে হচ্ছে পার্সেন্ট। চতুর্থক ব্যবধানাঙ্ক যখন আমরা বের করব, চতুর্থ ব্যবধানাঙ্ক সমান কত, এটা মানে হচ্ছে আমরা Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 প্লাস Q1 ইন্টু 100%, হ্যাঁ, ইন্টু 100%। আমি যদি 100 দিয়ে গুণ করি যেটা পার্সেন্টে আসবে ওইটা আমাদের রেজাল্ট আর কি। তার আমরা Q3 মাইনাস Q1 বের করছি না, তো চতুর্থ ব্যবধানাঙ্ক এখান থেকে তুমি বের করতে পারবা না, জাস্ট মানগুলা বসাই। Q3 তুমি বের করছো, Q1 বের করছো, তুমি জাস্ট মানগুলা বসাই দিবা, মানগুলা বসাই দেওয়ার পর যেটা আসবে এটাই হচ্ছে আমাদের চতুর্থ ব্যবধানাঙ্ক। কথা ক্লিয়ার ভাইয়া? বলো বুঝতে পারছো কিনা? এরপর আছে আমাদের গড় ব্যবধান জিনিসটা কি, এদিকে দেখো। সো গড় ব্যবধান জিনিসটা কি এটা একটু বলি। গড় ব্যবধান মানে কি? খেয়াল করো। সো গড় ব্যবধান মানে হচ্ছে, গড় ব্যবধানটাকে আমরা বলি মিন ডেভিয়েশন বলি, গড় ব্যবধানাঙ্কটাকে মিন ডেভিয়েশন বলি। সো গড় ব্যবধান কেমনে বের করে, এদিকে দেখো। গড় ব্যবধান, গড় ব্যবধান আমাকে যে ডেটা সেটটা দেওয়া আছে, আমার যে ডেটা সেটটা দেওয়া আছে, খেয়াল করো, যে ডেটা সেটটা দেওয়া আছে ভাইয়া, এই ডেটা সেট থেকে তুমি আমাকে বল, এই ডেটা সেট থেকে তুমি কি গড় বের করতে পারবা না? পারবা নাকি পারবা না? গড় বের করা যাবে নাকি যাবে না? এই ডেটা সেট থেকে গড় বের করা যাবে, তাই না? গড় বের করা যাবে। সো আমরা যদি গড় বের করে ফেলি, এই ডেটা সেট যদি গড়টা বের করে ফেলি, ধরো গড়টা আসছে আমাদের গড়টা আসছে হচ্ছে এক্স বার আসছে। গড়টাকে বলতেছি আমরা এক্স বার, গড়টাকে আমরা এক্স বার বলতেছি। তো আমরা একটা গড় ব্যবধানের যে ফর্মুলাটা আছে এটাকে বলি আমরা মিন ডেভিয়েশন, এটাকে বলতেছি আমরা, এটার নাম হচ্ছে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন, গড় ব্যবধানের নাম হচ্ছে মিন ডেভিয়েশন। সো যখন মিন ডেভিয়েশনটা বের করতেছি এখান থেকে, মিন ডেভিয়েশন বা এমডি যখন বের করতেছি গড় ব্যবধান, ফর্মুলাটা কি দেখো, ফর্মুলাটা হচ্ছে সামেশন মডুলাস xi মাইনাস এক্স বার, xi মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে মিন ডেভিয়েশনের ফর্মুলা। তাহলে এখান থেকে তুমি কি করবে দেখো, গড়টা তুমি আগে বের করে ফেলবা, গড়টা বের করার পরে ওই যে xi আছে না, মধ্যবিন্দু থেকে প্রত্যেকটা কি করবা, এক্স বারকে বাদ দিবা, প্রত্যেকবারে এক্স বারকে বাদ দিবা, মধ্যবিন্দু থেকে এক্স বারকে বাদ দিবা। যেমন আমি তোমাকে জিনিসটা একটু ছক আকারে একটু বুঝাই দিই, তাহলে তুমি বুঝতে পারবা। সেটা হচ্ছে, ধরো তোমার কাছে শ্রেণী সংখ্যা ছিল, গণসংখ্যা ছিল, তুমি xi নিলা, তাই না? তো এটা নেওয়ার পরে গড় বের করার জন্য তোমার fi xi কে লাগবে, তুমি fi xi কে বের করে ফেলছো। তাহলে এখানে তোমার কি লাগবে বলে দিই, এটা হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে শ্রেণী লাগবে, তাই না? শ্রেণী লাগবে, এটা হচ্ছে fi, এরপর হচ্ছে xi, এটা হচ্ছে fi xi, তাই না? এখান থেকে তুমি হচ্ছে গড়টা বের করে ফেলবা। গড় বের করবা কি দিয়ে, ওই যে ভাইয়া এক্স বার সমান সামেশন অফ fi xi ডিভাইডেড বাই n, এটা দিয়ে গড়টা বের করে ফেলবা। গড়টা বের হয়ে গেল। সো গড়টা বের হওয়ার পরে এখান থেকে তুমি নতুন একটা জিনিস নিবা, সেটা হচ্ছে ভাইয়া সামেশন অফ xi মাইনাস এক্স বার, আগে এক্স বারটা বের করে ফেলবা। তাহলে বের করার পরে এখানে প্রত্যেকটা জায়গায় xi থেকে এক্স বারকে বাদ দিয়ে একটা রেজাল্ট পাবা না? বলো একটা রেজাল্ট পাবা কি না? একটা রেজাল্ট পাবা না প্রত্যেকবার? ভাইয়া পাওয়া যাবে নাকি যাবে না? বলো পাওয়া যাবে নাকি যাবে না? প্রত্যেকবার একটা রেজাল্ট পাবো। এই যে xi থেকে, প্রত্যেকটা xi থেকে এক্স বারকে বাদ দিয়ে একটা রেজাল্ট পাবো না? পাবো কি না? এই রেজাল্টটাকে, এটা সামেশনকে, এটা যোগ করার পরে, এই সবাইকে যোগ করার পরে, এই রেজাল্টটাকে সবাইকে যোগ করার পরে আমি যদি গণসংখ্যা দ্বারা যদি ভাগ করে দিই, এখান থেকে যেটা আসবে এটাকে বলতেছি আমরা গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন। এটার নাম হচ্ছে মিন ডেভিয়েশন, ঠিক আছে? গড় ব্যবধান পারবা কি না? আমি অ্যাকচুয়াল কাজটা বলে দিছি, তুমি কাজটা করে ফেলতে পারবা, তাই না? এটা হচ্ছে গড় ব্যবধান। এরপর আসো ভাই, গড় ব্যবধানাঙ্ক জিনিসটা কি? এই যে গড় ব্যবধানাঙ্ক জিনিসটা কি, গড় ব্যবধানাঙ্ক এই জিনিসটা কি? অঙ্ক মানে তোমাকে বলছিলাম পার্সেন্টেজে নিতে, অঙ্ক মানে হচ্ছে পার্সেন্টেজে নিতে বলছিলাম। এদিকে দেখো, সো যদি বলে গড় ব্যবধানাঙ্ক জিনিসটা কি, গড় ব্যবধানাঙ্ক, এদিকে দেখো, গড় ব্যবধানাঙ্ক কেমনে বের করবা, খেয়াল করো। গড় ব্যবধানাঙ্ক আমরা মিন ডেভিয়েশন বের করছিলাম, মনে আছে? মিন ডেভিয়েশন বের করছিলাম একটু আগে।
সো গড় ব্যবধানাঙ্ক বের করবো হচ্ছে মিন ডেভিয়েশন মানে গড় গড় ব্যবধান ডিভাইডেড বাই এক্স বার, মানে গড় ব্যবধান ডিভাইডেড বাই গড়, গড় ব্যবধান ডিভাইডেড বাই গড় ইন্টু 100%, ইন্টু 100%, ইন্টু 100%, ঠিক আছে? এটাকে বলতেছি আমরা গড় ব্যবধানাঙ্ক। তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে গড় ব্যবধান ডিভাইডেড বাই গড় ইন্টু 100%। এটা করলে আমি যেটা পাবো এটাকে বলতেছি আমরা গড় ব্যবধানাঙ্ক, এটাকে গড় ব্যবধানাঙ্ক বলতেছি। তা আগে গড় ব্যবধানটা বের করবা, গড় তুমি বের করছো, এই যে একটু আগে বের করলা না, এখান থেকে দেখো তুমি গড়টা বের করছো, এখান থেকে তুমি গড় ব্যবধানটা বের করলা। তাহলে গড় ব্যবধানকে গড় দ্বারা ভাগ করে পার্সেন্টেজ দিয়ে 100 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে এত পার্সেন্ট হচ্ছে আমাদের কি, এত পার্সেন্ট হচ্ছে আমাদের গড় ব্যবধানাঙ্ক। তাই না ভাইয়া? কথা বুঝছো? কথা বোঝা গেছে কিনা? ঠিক আছে, ওকে। এরপর আসো পরিমিত ব্যবধান নিয়ে আমরা অলরেডি কথাবার্তা বলছি। সো পরিমিত ব্যবধান তোমরা পারবা, এখান থেকে পরিমিত ব্যবধান তোমরা পারবা, ঠিক আছে? এটা দিয়ে তোমাদের অলরেডি আইডিয়া আছে। তো একটা নতুন জিনিস আসছে, সেটা হচ্ছে বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে? বিভেদাঙ্ককে সবাই একটু স্টার্ট দাও, এই জিনিসটাকে সবাই একটু স্টার্ট দাও। বিভেদাঙ্ক জিনিসটা কি আসলে? বিভেদাঙ্ক জিনিসটা কি? এটাকে সবাই একটু স্টার্ট দাও, বিভেদাঙ্ককে, ঠিক আছে? এটা পরীক্ষায় আসবে, কারণ বিভেদাঙ্কের অনেক কাজ আছে। তোমাকে জিজ্ঞেস করবে বিভেদাঙ্ক বেশি হলে কি হবে, বিভেদাঙ্ক কম হলে কি হবে, এটা তোমাকে জিজ্ঞেস করবে মাঝে মাঝে। সো দেখো বিভেদাঙ্ক জিনিসটা কি, প্রথমে এটা একটু বলি। বিভেদাঙ্ক জিনিসটা কি, আসো। বিভেদাঙ্ক, রাইট? বিভেদাঙ্ক। সো প্রথম বিভেদাঙ্কের ফর্মুলাটা কি? বিভেদাঙ্কের ফর্মুলা হচ্ছে, এটাকে প্রকাশ করা হয় কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স বলা হয় এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স, ঠিক আছে? কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স বলা হয় বিভেদাঙ্ককে। সো এটাকে প্রকাশ করি আমরা সিবি দ্বারা, এটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স, কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স, হ্যাঁ, কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স, কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স বলা হয় এটাকে, এই জন্য এটাকে সিবি দ্বারা প্রকাশ করা হয় বিভেদাঙ্ককে। তাহলে সিবি সমান হচ্ছে, বিভেদাঙ্ক সমান হচ্ছে, আমরা পরিমিত ব্যবধান বের করছিলাম না, সিগমা ডিভাইডেড বাই গড়, সিগমা ডিভাইডেড বাই গড়, সিগমা ডিভাইড বাই এক্স বার, সিগমা ডিভাইড বাই কত, সিগমা ডিভাইড বাই এক্স বার ইন্টু 100%, ইন্টু 100%। এখান থেকে যেটা আসবে এটাই হচ্ছে আমাদের বিভেদাঙ্ক। সো বিভেদাঙ্ক বের করার জন্য কাকে লাগবে? পরিমিত ব্যবধানকে লাগবে, পরিমিত ব্যবধানকে লাগবে আর গড়কে লাগবে, পরিমিত ব্যবধানকে লাগবে আর গড়কে লাগবে। তাহলে তুমি যদি সিবিকে বের করতে যাও, বিভেদাঙ্ককে যদি বের করতে যাও, তাহলে কাকে লাগবে ভাইয়া? পরিমিত ব্যবধানকে লাগবে, এরপর গড়কে লাগবে, পরিমিত ব্যবধানকে লাগবে, এরপর কাকে লাগবে? এরপর গড়কে লাগবে। পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই গড়। কথা বুঝতে পারছো? কথা বুঝছো কিনা? বোঝা গেছে? ওকে। সো পরিমিত ব্যবধানকে লাগবে, গড়কে লাগবে, বা ইন্টু 100% দ্বারা গুণ করলে যেটা আসবে এটা হচ্ছে আমাদের বিভেদাঙ্ক। এখান থেকে একটা কোয়েশ্চন আসবে, সেটা হচ্ছে, এটা একটু লিখো সবাই। বিভেদাঙ্কের আসলে কাজটা কি? সিবি এর কাজ, হ্যাঁ, সিবি এর কাজটা পরীক্ষায় আসে মাঝে মাঝে। এটা ক প্রশ্নে জিজ্ঞেস করবে, তোমাকে ভাইভাতেও জিজ্ঞেস করে সিবি এর কাজটা কি। সেটা হচ্ছে, এটা লিখো, বিভেদাঙ্ক যত বেশি হবে সিবি বেশি, সিবি বেশি, সিবি বেশি, এটা মানে হচ্ছে কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স বেশি, এটা মানে হচ্ছে ডেটাগুলো বেশি কনসিস্টেন্ট, ডেটাসমূহ কনসিস্টেন্ট, ডেটাসমূহ কনসিস্টেন্ট, হ্যাঁ, ডেটাসমূহ কনসিস্টেন্ট। সো ডেটাসমূহ কনসিস্টেন্ট মানে কি? তোমার ডেটাগুলো ছিটানো কম আছে। কনসিস্টেন্সি মানে কি? কনসিস্টেন্ট মানে হচ্ছে গ্যাপটা অনেক কম। তা আমরা বলি না, তুমি একটু কনসিস্টেন্ট থাকো মাঝখানে, অর্থাৎ তুমি হচ্ছে একটা কাজ যখন করতেছো, একটা কাজ যদি তোমার কনসিস্টেন্সি যদি থাকে, তার মানে মাঝখানে ব্রেকটা কম, মাঝখানে ব্রেকটা কম, গ্যাপটা কম। তাহলে যদি ডেটাসমূহ কনসিস্টেন্ট বলে, তার মানে হচ্ছে, এটা মানে হচ্ছে ডেটাগুলো কম ছিটানো আছে, কম বিচ্যুতি, হ্যাঁ, বিচ্যুতি একটু কম, মানে ছড়ানো ছিটানো একটু কম আর কি। ডেটাগুলো একটার সাথে একটা লেগে আছে, কাইন্ড অফ কাছাকাছি আছে, এটা ঠিক আছে। সিবি বেশি মানে হচ্ছে এটা। আর যদি তোমাকে বলে সিবি কম, হ্যাঁ, কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স কম, যদি এটা বলে, এটা মানে হচ্ছে ডেটা সমূহের কনসিস্টেন্সি একটু কম, কনসিস্টেন্সি কম, ডেটা সমূহের কনসিস্টেন্সি কম, ডেটা সমূহের কনসিস্টেন্সি কম, অর্থাৎ একটু ছড়াই ছিটাই আছে। কনসিস্টেন্সি কম, এটা মানে হচ্ছে একটু ছড়াই ছিটে আছে, একটু বিচ্যুতি বেশি, বিচ্যুতি বেশি, ঠিক আছে, গ্যাপটা একটু বেশি। কথা বুঝতে পারছো? বোঝা গেছে আমার কথা? ওকে। সো এটা হচ্ছে বিভেদাঙ্ক। এরপর আসো হচ্ছে পরিসর এবং পরিসরাঙ্ক বলছে, পরিসর এবং পরিসরাঙ্ক। সো পরিসর এবং পরিসরাঙ্ক আমরা পারবো না। পরিসর মানে কি? পরিসর মানে হচ্ছে এই যে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন, সর্বোচ্চ মাইনাস কি? সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন, এটাকে বলি আমরা পরিসর। তাহলে এটা পরিসর কত? সর্বোচ্চ কত আছে? 90, সর্বনিম্ন কত? 40।
তাহলে 90 মাইনাস 40 করলে কত আসবে 50। এটা হচ্ছে আমাদের পরিসর। আর পরিসরাঙ্ক যদি বলি, পরিসরাঙ্ক হচ্ছে এইচ মাইনাস এল ডিভাইডেড বাই এইচ প্লাস এল। হ্যাঁ, পরিসরকে প্রকাশ করি এটা দ্বারা। এই যে পরিসর মানে হচ্ছে এইটা, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন। ঠিক আছে, সর্বোচ্চ মাইনাস একদম লাস্ট শ্রেণীর সর্বোচ্চ যে সীমাটা আছে ওইটা, তার মানে 90, আর প্রথম শ্রেণীর সর্বনিম্ন যেটা আছে 40 ওইটা, তাহলে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন। এটা হচ্ছে আমাদের পরিসর। আর যদি বলি পরিসরাঙ্কের কথা যদি বলি, পরিসরাঙ্ক মানে কি এইচ মাইনাস এল ডিভাইডেড বাই এইচ প্লাস এল ইন্টু 100%। আঙ্ক মানে কি, আঙ্ক মানে পার্সেন্ট বলছিলাম, আঙ্ক মানে হচ্ছে পার্সেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে পরিসরাঙ্ক। কথা বুঝতে পারছো? কথা বোঝা গেছে? বলো বুঝছো কি না? তাহলে এখানে এইচ মানে কি, এইচ মানে হচ্ছে একদম লাস্ট শ্রেণীর সর্বোচ্চ যেটা আছে এটা, আর এল মানে কি প্রথম শ্রেণীর সর্বনিম্ন যেটা আছে এটা। এটা ঠিক আছে, এল মানে হচ্ছে এটা। তো আশা করতেছি পারবা। তো এখানে আর কোনো কিছু আসলে নাই বিস্তার পরিমাপ থেকে। তুমি যদি এই জিনিসগুলো একটু দেখো ভালো মতো, তাহলে তুমি এখান থেকে পারবা। ঠিক আছে, কিছু জিনিস আমি তোমাকে ফর্মুলা বলে দিছি, দেখাই দিছি, বাকিটা তুমি নিজেরাই বের করতে পারবা। কারণ এখানে যে টার্মগুলো আছে এগুলো হচ্ছে বের করা তোমাদেরকে অলরেডি শিখাইছি। এই যে গড় ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্ক, এটা একটু দেখিও সবাই, বিভেদাঙ্ক একটু দেখিও, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, এখানে তুমি হচ্ছে পরিমিত ব্যবধান বের করতে পারো, গড় বের করতে পারো, তেমন দেখানোর মতো আর কিছু নাই, এগুলো তোমরা বের করে ফেলিও। ঠিক আছে, ওকে। সো আমাদের এই একটা ক্লাস করলেই আসলে ইনশাল্লাহ তুমি এখান থেকে বিস্তার পরিমাপ যে প্রশ্নই আসবে আসুক তুমি সলভ করতে পারবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।